গাইজ ধরো তুমি এমন একটা জায়গায় আছো যেখানে না আছে কোনো মানুষের অস্তিত্ব, না আছে কোনো আলোর চিহ্ন। সেখানে আছে শুধু অন্ধকারের এক অদ্ভুত গভীর নিস্তব্ধতা। তুমি এমন একটা এলাকায় আছো, তুমি সেখানে জানো যে এখানে কোনো মানুষ বসবাস করা প্রায় অসম্ভব। কিন্তু হঠাৎই তোমার কানে কোথা থেকে একটা মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে। তখন তুমি কি করবে? তুমি কি সেই আওয়াজটাকে ইগনোর করবে, নাকি সেই আওয়াজটাকে তুমি ফলো করবে? 90% অফ দ্য কমেন্ট তোমরা জানাবে যে তোমরা সেই আওয়াজটাকে ফলো করবে, কারণ মানুষকে যেটা তুমি বারণ করবে সেটাই সে সব থেকে বেশি করে করবে। কিন্তু তুমি যখন সেই আওয়াজটাকে ফলো করে যাবে এবং দেখবে, সেখানে তুমি কাউকে দেখতে পাবে না। শুধু দেখতে পাবে মাটিতে পড়ে থাকা মানুষের কঙ্কাল ও হাড়। কোথাও পড়ে আছে এক বাচ্চা ছেলের কঙ্কাল, বা কোথাও পড়ে আছে এক মহিলার কঙ্কাল। আজকের যে স্টোরিটা আমরা এনেছি সেটা হায়দ্রাবাদের এক বিখ্যাত অ্যাবান্ডন মেডিকেল কলেজের গল্প, যেখানে বলা হয় নাকি বহু বছর আগে এখানে জীবন্ত মানুষের উপর ইল্লিগাল এক্সপেরিমেন্ট ও ড্রাগস প্রয়োগ করা হতো। তো ভাই, গল্পটা শোনার আগে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে নাও, কারণ ভাই আমি ইন্ডিয়াস মোস্ট হন্টেড কলেজ নিয়ে একটা সিরিজ বানাচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা কি চলো জানা যাক। এই স্টোরিটা হচ্ছে সামির, যার বয়স এখন সবে 22 বছর। সে তার দিদির সাথে এখন আপাতত হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে থাকছে। বাই দ্য ওয়ে, এই স্টোরিটা যে আমাদেরকে শেয়ার করেছে তার নাম হচ্ছে নূর, অর্থাৎ নূর হলো স্বামীর বড় দিদি। তারা দুজনেই এই প্রায় 2 বছর হচ্ছে হায়দ্রাবাদে একসাথে থাকছে। এবং স্বামী যখন হায়দ্রাবাদে আসে এবং 2 বছর থাকে, সে এই কলেজটার ব্যাপারে অনেক গল্পই শুনেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্বামী ছোটবেলা থেকেই ভূত প্রেত এইসবে কোনোদিন বিশ্বাস করেনি। তাই যতবারই এই ব্যাপারটা তার বন্ধুদের মধ্যে আসতো, তর্ক বিতর্কে আসতো, তখনই সে তাদেরকে ঠাট্টা করতো বা খিল্লি করে উড়িয়ে দিত। এখন এমনই একদিন রাতে যখন এই কলেজ নিয়ে ঠাট্টা এরম বিতর্ক হচ্ছিল, স্বামী হুট করে তার বন্ধুদেরকে বলে ওঠে যে ঠিক আছে ভাই, তাহলে তোরা বিশ্বাস করিস না তো, তাহলে আমি তোর কাছে বেড নিচ্ছি। আজ রাত্রির বেলা আমি ওই কলেজে একা যাব এবং তোদের প্রুফ করিয়ে দেবো যে ভূত বলে কিছুই হয় না। স্বামীর এই কথা শুনে তার বন্ধু বান্ধব যারা ছিল তারা তাকে মানা করে, অনেক বারণ করে, কিন্তু সেই কথায় আছে তুমি মানুষকে যে জিনিসটা করতে মানা করবে সেই জিনিসটাই সে সব থেকে বেশি করে করবে। এখন এই বেটের কথাটা স্বামী বাড়ি এসে তার দিদিকে বলে। এখন দিদি ভূতে মানত, এবং যেহেতু সে ভূতে মানত, সে স্বামীকে বারণ করে এবং প্রচুর বকাবকি করে। স্বামী প্রথমে তো মানা করে দেয় যে ঠিক আছে, আমি সেখানে যাব না। কিন্তু সেদিন রাত্রির বেলা স্বামী তার বন্ধুর বাড়িতে যাওয়ার নাম করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় সেই কলেজটার উদ্দেশ্যে, যেটা হয়তো স্বামীর জীবনের সব থেকে বড় ভুল। কারণ এর পরে স্বামীর সাথে কি হতে চলেছে সেটা স্বামী তো দূরের কথা, আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। রাত তখন 9টা। স্বামী ইতিমধ্যেই পৌঁছে যায় তার বাইক নিয়ে সেই কলেজটার গেটের সামনে। এখন হায়দ্রাবাদ, পুনে এই ধরনের জায়গায় রাত 9টা মানে তখন সন্ধে বললেই চলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, রাত 9টা হওয়া সত্ত্বেও এখানে কোনো মানুষ তো দূরের কথা, একটা পশু পাখি পর্যন্ত ছিল না। শুধু ছিল রাতের অন্ধকারের এক গভীর নিস্তব্ধতা। স্বামী তার বাইকটা রাখে এবং ধীরে ধীরে সেই কলেজের গেটের দিকে এগিয়ে যায়। স্বামী গেটটা খুলতেই তার কানে এক অদ্ভুত ধরনের বিড়ালের আওয়াজ তার কানে ভেসে আসে। স্বামী ব্যাপারটাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যায়, কারণ আবার স্বামী এইসব ভূত প্রেতে আগুনে বিশ্বাস করতো না।
স্বামী এখন পৌঁছে যায় কলেজের গ্রাউন্ড ফ্লোরে। সেখানে সে দেওয়ালে শুধু ঝুল এবং মাকড়সার জাল ছাড়া কিছুই দেখতে পায় না, যার জন্যে সে সেই গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি ধরে উঠে যায় ফার্স্ট ফ্লোরে। স্বামী যখন ফার্স্ট ফ্লোরে পৌঁছায় তখন হঠাৎই স্বামীর নাকে একটা দুর্গন্ধ টাইপ কিছু ভেসে আসে। স্বামী যখন সেই দুর্গন্ধটাকে ফলো করে তখন সেই দুর্গন্ধটা নিয়ে যায় সেই ফার্স্ট ফ্লোরের 3rd রুমে, যেটাই স্বামী নোটিস করে এই রুমের উপরে লেখা ছিল বায়ো ল্যাব, যেখানে আসলে যে আগে গল্পগুলো বা নিউজে যেগুলো লেখা আছে যে মানুষের উপর এক্সপেরিমেন্ট করা হতো, এই ল্যাবটা সেই ল্যাবটা। স্বামী যখন দেখে যে এই ঘর থেকে গন্ধটা আসছে, সে ধীরে ধীরে দরজাটা খোলে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। স্বামী ইতিমধ্যে দরজাটা বন্ধ করে সাইডের দিকে তাকাবেই কি সে লক্ষ্য করতে পারে কি ফার্স্ট ফ্লোরের একদম হলের শেষে স্বামী যেন কোনো একটা ছাওয়াকে দেখতে পেল। স্বামী একটু খটকা লাগে এবং যেহেতু সে প্রচুর সাহসী, সে সেই ছাওয়ার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। এবং ইতিমধ্যে স্বামী যখন হাফ রাস্তা চলে এসছে, স্বামীর মনে হওয়া শুরু হয় যে তাকে যেন কেউ পিছন থেকে আস্তে আস্তে ফলো করছে। এবং সে এটাও নোটিস করে যে আবহাওয়াটা যেন আস্তে আস্তে আরও ঠান্ডা হয়ে উঠছে। স্বামীর এই সময় একটু ভয় লাগে, কারণ স্বাভাবিক ব্যাপার, এত বড় কলেজে যখন তুমি একা থাকবে, তাও আবার রাতে, তখন এটা স্বাভাবিকই তোমার একটা ভয় লাগবে। আমি তো সেখানে রাত কেন, দুপুর হলেও ভাই সেখানে যেতাম না। এখন স্বামী যখন বুঝতে পারে যে তার পিছনে কেউ ফলো করছে, সে সঙ্গে সঙ্গে তার পিছন দিকে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখে, কিন্তু সে সেখানে গভীর অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না। স্বামী ইতিমধ্যে পৌঁছে গেছে প্রায় সেই হলটার শেষে, যেখানে সে সেই ছাওয়াটাকে দেখতে পেয়েছিল। কিন্তু স্বামী যখন সেখানে পৌঁছায় তখন সেখানে কাউকে দেখতে পায় না। স্বামী ইতিমধ্যেই তার বন্ধুদেরকে ভীতু বলে মনে মনে হাসা চালু করে দেয়, কিন্তু তার হাসি তখনই থেমে যায় যখন সে তার পাশের রুম থেকে কারোর বুট পরে হাঁটার আওয়াজ শুনতে পায়। স্বামীর শরীর কিছুক্ষণের জন্য যেন পুরো ঠান্ডা হয়ে যায়। স্বামী যখন সেই রুমটার দিকে দেখে, সে দেখে একজন ব্যক্তি নীল রঙের ফ্যাকাশে জামা পরে স্বামীর দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। কিন্তু স্বামীর ততক্ষণ ভয় লাগেনি যখন সে ড্রেসটাকে দেখে, কারণ সে যখন তার ফ্ল্যাশটা সেই ব্যক্তির মুখের দিকে মারে, সে দেখে এটা কোনো মানুষ না, এটা একটা কঙ্কাল। স্বামী এই দেখে নিজেকে আর সে সামলাতে পারে না, সে জোরে চেল্লায় এবং সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে যায়। কিন্তু গ্রাউন্ড ফ্লোরে পৌঁছাতেই সে দেখে সেই ব্যক্তিটা এখন ফার্স্ট ফ্লোরে না, গ্রাউন্ড ফ্লোরে তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে এবং সে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। স্বামী ইতিমধ্যে আবার তার পথ চেঞ্জ করে এবং সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে উঠে যে কোনো একটা ঘরের ভিতরে গিয়ে তার একটা টেবিলের তলায় লুকিয়ে যায়। স্বামীর তখন হুঁশ ছিল না যে এই রুমটা আর অন্য কোনো রুম না, এটা হলো সেই রুমটাই যেখানে জীবন্ত মানুষের উপর বিভিন্ন ধরনের ইল্লিগাল এক্সপেরিমেন্ট করা হতো। কিছুক্ষণ পরে সব আওয়াজ প্রায় শান্ত হয়ে যায়, চারিদিকে একটা গভীর নিস্তব্ধতা যেন ছেয়ে আছে। স্বামী এখন ভাবে যে এখন হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু স্বামী যখন সেই টেবিলটা ছেড়ে বাইরের দিকে বেরোনোর চেষ্টা করে তখন তার মনে হয়
কেউ যেন তার পা দুটো জড়িয়ে ধরে আছে এবং সে স্বামীকে নিজের দিকে টানছে। স্বামী এই সময় প্রচুর ভয় পেয়ে যায় এবং তার ফ্ল্যাশটা পিছন দিকে মারে যেদিকে তার পাটা ধরেছিল, এবং যখন সে পিছন দিকে দেখে সে লক্ষ্য করে মাটিতে মানুষের কঙ্কাল, হাড়, এই সমস্ত জিনিস চারিদিকে ছড়িয়ে আছে। স্বামী আর নিজেকে সামলাতে পারে না। স্বামী গায়ে যত জোর থাকে সে এই রুম থেকে বেরিয়ে চোখ বন্ধ করে সোজা এক্সিট গেটের দিকে দৌড় মারে, এবং স্বামী যখন গ্রাউন্ড ফ্লোরে নেবে সেই এক্সিট গেটের দিকে দৌড়াচ্ছিল তখন তার মনে হয় তার পিছনে কেউ ফলো করছে, কিন্তু এইবারে একজন না, তার মনে হয় কয়েকশো লোক যেন বুট পরে তার পিছনে দৌড়ে দৌড়ে আসছে। কখনো স্বামী কোনো মেয়ের কান্নার গলা শুনতে পায়, তো কখনো কোনো একটা শিশুর চিৎকারের আওয়াজ শুনতে পায়। স্বামীর মাথা এই সময় প্রায় পাগল হয়ে যাওয়ার মতো হয়ে যায়, এবং সে যা হোক করে সেই কলেজের এক্সিট গেট দিয়ে বাইরে এসে দাঁড়ায়। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, স্বামী যখনই কলেজের গেট থেকে বাইরে বেরোয় তখনই এই সমস্ত আওয়াজ আর তার কানে আসে না। আবার অন্ধকারের একটা গভীর নিস্তব্ধতা যেন স্বামীকে ছেয়ে যায়। স্বামী কলেজটার বাইরে এসে যেন মনে হয় যে সে একটু প্রাণ ফিরল। কিন্তু স্বামী যখন এই ভেবে তার গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছিল তখন সেই আগে সে একটা বিড়ালের আওয়াজ বলেছিলাম, মনে আছে? সেই বিড়ালের অদ্ভুত আওয়াজটা স্বামীর পিছন দিক থেকে তার কানে ভেসে আসে, এবং স্বামী যখন সেই আওয়াজটাকে ফলো করে দেখে তখন সে দেখে কলেজের গেটের সামনে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে বিড়ালটা অর্ধেক কাটা। স্বামী যখন এই ব্যাপারটা দেখে সে আর এক মুহূর্ত এখানে দাঁড়ায় না, সে সঙ্গে সঙ্গে তার বাইক স্টার্ট করে এবং সোজা পৌঁছে যায় তার দিদির বাড়ি, অর্থাৎ নূর যেখানে থাকে। বাড়ি এসে সে গেটের দরজা ঠুকতেই তার দিদি গেট খুলে দেয়, এবং গেট যখন তার দিদি খোলে তখন স্বামীর মুখের যে এক্সপ্রেশন সেটা দেখে তার দিদি পুরো চমকে যায়। স্বামীর দিদি স্বামীকে কিছু জিজ্ঞাসা করবেই কি স্বামী তার আগেই বলে যে আমি বাথরুমে যাব। সে বাথরুমে চলে যায়, কিন্তু তার কিছুক্ষণ পরেই বাথরুম থেকে স্বামীর এক জোরে চিৎকারের আওয়াজ তার দিদি শুনতে পায়। স্বামীর দিদি দৌড়ে দৌড়ে তার স্বামীর কাছে যায়, এবং গিয়ে যখন তাকে জিজ্ঞাসা করে তখন স্বামী সব কিছুই খুলে বলে দেয় যে সে আসলে তার বন্ধুর বাড়ি না, সেই কলেজটায় গেছিল, এবং সে সেখানে কি কি দেখেছিল, সেই কঙ্কালটার ব্যাপারে, সেই বিড়ালটার ব্যাপারে সব কিছুই সে খুলে বলে দেয়। স্বামীর দিদি ব্যাপারটা জানতো, কিন্তু এখন তার কাছে কিছু করার ছিল না, তাই সে স্বামীকে সেই দিনের মতো প্রায় একটু ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু এরপর থেকে দিন দিন স্বামীর প্রচুর চেঞ্জ হয়ে যায়। সে এখন আর কারোর সাথে কথা বলে না। যে ছেলে আসলে বাড়িতেই থাকতো না, সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডা মারতো, সে আর কারোর সাথে মেশে না। কেউ যদি তাকে জিজ্ঞাসা করে ভাই তোর কি হয়েছে, সে একটা কথাই বলে, ভাই প্লিজ আমাকে একা ছেড়ে দে। স্বামী ইতিমধ্যে ডিপ্রেশনের মুখে প্রায় চলেই যায়। এখন স্বামীর দিদি এটা দেখে তার বাবা মাকে ফোন করে, এবং তার বাবা মা যখন আসে স্বামীর এই অবস্থা দেখে তার বাবা মা ঠিক করে যে হসপিটালে নিয়ে যাবে। হসপিটালে নিয়ে যেতেই ডক্টর তাকে বলে দেয় এ একজন ট্রমাটাইজ পারসন, এবং এই বলে স্বামীকে যখন হসপিটালে অ্যাডমিট করতে যায় তখন নাকি স্বামী জোরে জোরে চিৎকার করে এবং বলে প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, সেইখানে আছে, সে আমাকে মেরে দেবে। আজ ঘটনাটা প্রায় 2 বছর হয়ে গেছে। স্বামীর দিদি তো এখন ঠিক আছে, কিন্তু স্বামী এই এক্সপিরিয়েন্সের পর থেকে স্বামী পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এই স্বামী সেই আগের স্বামী নেই যে সব কথায় হাসতো, সবসময় বন্ধুদের সাথে মিশতো। সে এখন প্রায় ডিপ্রেশনে চলে গেছে। সো আই হোপ গাইস তোমাদের এই গল্পটা ভালো লেগেছে। যদি লেগে থাকে প্লিজ তোমরা জানো কি করতে হবে। আরে ভাই তোমাদের যদি কোনো গল্প থাকে, নিজের জিমেল আছে বা তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তুমি শেয়ার করতে পারো। কারণ যে গল্প শুনতে ভালোবাসে সে গল্প শোনাতেও ভালোবাসে।